রাজবাড়ি মানেই ইতিহাস, আর এই ইতিহাসের আনাচে কানাচে লুকিয়ে থাকে কতই না রহস্য। সেই রহস্য উদ্ঘাটন নেশা অনেক সময় হয়ে ওঠে প্রাণঘাতী। আজ এমনই এক ঘটনা তোমাদের শোনাবো। তবে ঘটনায় যাওয়ার আগে বলি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। দেবাশিসের মামার বাড়ি মধ্যপ্রদেশে চৌকান গ্রামে। এমন নামের কারণ গ্রামটি নাকি সত্যি সত্যি চার চৌকো আকৃতির, খুব পুরনো গ্রাম। দেবাশিস প্রতি বছর শীতের সময় যায় মামাবাড়িতে। আসলে ওর মামাবাড়িতে বয়স্ক দাদু দিদা ছাড়া আর কেউ নেই। বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণ করেন দেবাশিসের বাবা ও মেসো। দাদু দিদার দেখাশোনার জন্য লোকজন কিছু সেখানে আছে। দেবাশিসকে পড়াশোনার জন্য ওর মা কলকাতায় নিয়ে এসেছিলেন। এখন এখানেই বড় বিদেশি কোম্পানিতে চাকরি করে। মা থাকেন ওর সাথে, মাঝে মাঝে বাবাও আসেন। তবে প্রতি শীতে নিয়ম করে বড়দিনের ছুটিতে মধ্যপ্রদেশ যায়। এক বছর ওর কলিগ পৃথা ও রাজেশ বলল ওরাও যেতে চায় দেবাশিসের সঙ্গে, বেশ আউটিং হবে। অফিসে কয়েকদিনের ছুটি নিয়ে ওরা গেল চৌকান গ্রামে। বিভিন্ন দ্রষ্টব্য স্থান ওরা ঘুরল, কিন্তু বারবার পৃথার দৃষ্টি আকর্ষণ করল চৌকান গ্রামের বাইরে পুরনো হাভেলিটা। পৃথা বারবার সেখানে যেতে চাইলে দেবাশিস মোটেই রাজি হয় না। বলে ওটা রংমহল, অভিশপ্ত, ওখানে গ্রামের কেউ যায় না। ভয়ে নাকি দিনের বেলায়ও ওদিকে কেউ পা দিতে চায় না। দেবাশিস যদিও এসব বিশ্বাস করে না, তবুও দিদা দাদুর কথা ভেবে এবং ওদের বারণের কথা শুনে ও কোনোদিন ওখানে যায়নি। একদিন খেতে বসে পৃথা দেবাশিসের দিদাকে জিজ্ঞাসা করে ওই রংমহল হাভেলির কথা। দিদার থেকে ওরা জানতে পারে ওই চৌকা গ্রাম আসলে ছিল এক জমিদারের। জমিদারের একটি মাত্র মেয়ে। ওই মেয়েকে জন্ম দিতে গিয়ে জমিদারের স্ত্রী মারা যায়। জমিদার আর বিয়ে করেননি। রাজকন্যার মতন বড় হতে থাকে মেয়ে দেবাঙ্গনা। অস্ত্রবিদ্যা, পুঁথিগত বিদ্যায় সে ছিল অত্যন্ত পারদর্শী। জমিদার এই বিলাসবহুল সম্পত্তি ও মেয়ে রক্ষণাবেক্ষণের কথা ভেবে ঠিক করেন তিনি বেঁচে থাকতেই দেবাঙ্গনাকে পাত্রস্থ করবেন। কিন্তু তেমন উপযুক্ত পাত্র তিনি পেলেন না। সেই সময় তিনি জানতে পারেন জমিদারের গোমস্তার একটি সুশিক্ষিত ও সুদর্শন পুত্র আছে। তার হাতেই শেষে পাত্রস্থ করেন নিজের কন্যাকে। এরপর থেকে জমিদারির সমস্ত কাজ মেয়ে জামাই দেখাশোনা করতে লাগলো। ধীরে ধীরে দেবাঙ্গনার স্বামী হয়ে ওঠে আয়েশি ও লম্পট। সেই জমিদার বাড়ি থেকে দূরে এই রংমহল তৈরি করেছিল দেবাঙ্গনার স্বামী, নিজের কামুক অভিসার পূরণ করার জন্য। দেবাঙ্গনা প্রথমে কিছুই জানতে পারেনি। তার স্বামী যখন বারাঙ্গনা মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করেও গ্রামের বউ মেয়েদের জোর করে নিয়ে আসতে থাকে ওই রংমহলে, তখন সেই খবর পৌঁছায় দেবাঙ্গনার কানে। এহেন অশালীন অসভ্য আচরণ দেবাঙ্গনা সহ্য করতে না পেরে একদিন হাজির হন ওই রংমহলের দরজায়। সে সময় তার স্বামী ওই গ্রামের এক কুমোরের সদ্য বিবাহিতা নবস্ত্রীকে জোর জবরদস্তি তুলে এনেছে ওই রংমহলে। দেবাঙ্গনাকে রংমহলের দরজায় আটকে দেয় তার স্বামীর খাস চাকর। কিন্তু দেবাঙ্গনা কোনো কথা না শুনে ভিতরে প্রবেশ করতে চাইলে ওই চাকর আগে গিয়ে মালিককে সতর্ক করে দেয়। রাগে মত্ত হয়ে দেবাঙ্গনা ওই চাকর ও নিজের স্বামী দুজনেরই মাথা ধর থেকে আলাদা করে দেয় এবং বধূটিকে উদ্ধার করে। এরপর থেকে ওই রংমহল খালি পড়ে থাকে।
আর কেউ কখনো আসেনি ওখানে। এতক্ষণ এই কাহিনী শুনে পৃথা বায়না করে বসে ও যাবেই ওই রংমহল দেখতে। দিদা, দাদু, বাড়ির সবাই বারণ করে যে ওই বাড়ি অভিশপ্ত, আজ ওই বাড়িতে দেবঙ্গনার স্বামী ও চাকরের আত্মা ঘুরে বেড়ায়। বিশেষ বিশেষ তিথিতে আজও জেগে ওঠে ওই রংমহল। গান বাজনার আওয়াজ পাওয়া যায় এখনো, কখনো আবার তীব্র চিৎকার বা অমানসিক হাসির রোল। তাই ওই ভুতুরে প্রাসাদে কেউ যায় না। এরপর দেবাশিস ও রাজেশকে জোর করে পৃথা ওই বাড়ি নিয়ে যেতে। পৃথা বারবার বলে, ওই রকম টান টান উত্তেজনা মেশানো ইতিহাসের অংশ, তাও আবার হন্টেড প্লেস, দেখার সুযোগ সে ছাড়তেই রাজি নয়। দেবাশিস বলে, না না ভাই, ওই বাড়িতে আমি তোদের নিয়ে যেতে পারবো না। তাছাড়া কাল বিকালেই তো আমাদের ফিরতে হবে। আজ রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নেই। পরদিন সকালে চায়ের টেবিলে সবাই হাজির, কিন্তু পৃথা ও রাজেশ তখনও আসেনি। দেবাশিস যায় ওদের ডাকতে, গিয়ে দেখে ওদের দুজনেরই ঘরের দরজা খোলা। জিনিসপত্র সব আছে, শুধু ওরা দুজনেই নেই। সবাই ভাবলো আজ এখানে শেষ দিন, হয়তো সকালে একটু চারপাশ ঘুরতে গেছে। কিন্তু সকাল 10টা প্রায় যখন বাজে, তখনও ওরা না ফেরায় দেবাশিস চিন্তিত হয়ে ওঠে। দুজনকেই ফোন করা হয়, কিন্তু কেউ ফোনও তুলছে না। বিপদের ঘন্টা বেজে ওঠে দেবাশিসের মাথায়। সারা গ্রাম খুঁজে দেখে, সকাল থেকে কেউই ওদের দেখেনি। তখন দেবাশিসের মাথায় আসে, ওরা আবার ওই রংমহলে যায়নি তো। 2-4জন লোক নিয়ে দেবাশিস হাজির হয় ওই অভিশপ্ত বাড়ির গেটে। গিয়ে দেখে ধুলো ধূসরিত মেঝেতে দুজোড়া জুতোর ছাপ। দেবাশিস নিশ্চিত হয় ওরাই এসেছে এখানে। এবার ওদের নাম ধরে ডাকতে থাকে, পৃথা, রাজেশ, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। বাড়িটির দোতলা বলে কিছুই নেই, সিঁড়ি ভেঙে পড়েছে। নিচের দিকের ঘরগুলির দরজা জানলাও কিছু নেই। চারিদিক আগাছা জঙ্গল। সারা বাড়ি ওরা খুঁজতে থাকে দুটো প্রাণীকে। ওই পায়ের চিহ্ন দেখে যেতে থাকে তার পিছু পিছু। শেষে একটা ঘরে ওদের পায়ের চিহ্ন ঢোকার ছাপ দেখা গেলেও বেরোনোর কোনো ছাপ নেই। ওরা বুঝতে পারে এই ঘরেই হয়তো ওরা দুজন এসেছিল শেষবার। দেবাশিস ও অন্য সকলে প্রবেশ করে ওই ঘরে। দেখে ধুলো মেঝেই দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো রকমে লোকজনের সাহায্যে ওদের বাড়ি এনে জল টল ছিটিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করা হয়। স্থানীয় ডাক্তার এসে বলেন এমনি কোনো সমস্যা নেই, তবে ব্লাড প্রেশার দুজনেরই অস্বাভাবিকভাবে কম। এই অবস্থায় ওদের সেদিন জার্নি না করাই ভালো। বিকেলের দিকে ওরা যখন প্রায় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে শুরু করেছে, তখন ওরা বলে যে গত রাতে সবাই শুয়ে পড়ার পর রাত প্রায় 11:30টার দিকে ওরা গেছিল ওই হাভেলির দিকে। সাথে মোবাইলও নেয় দুজনে, আলোর জন্য। হাতে দুটো লাঠি নিয়েছিল ওরা। লাঠি ঠুকে ঠুকে গেলে সাপ আসবে না কাছে। হাভেলির ভিতরে প্রবেশ করে প্রতিটা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে ওরা। তবে গোলযোগ বাঁধে যখন ওই শেষ বড় ঘরে ওরা প্রবেশ করে। ওটা যে নাচমহল ওরা তো জানে না। বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় লক্ষ্য করে ঘটের দরজা বন্ধ হয়ে গেছে, টেনে খোলা যাচ্ছে না। এমন সময় হঠাৎ ওই ঘরের মাঝে জ্বলে ওঠে ঝাড়বাতি। শুরু হয় ঝুমুর ও তবলার তাল। মেয়ে, ছেলে সবার কণ্ঠে হাসির রোল ওঠে। কারা হাসছে, কেন হাসছে, ওরা দুজন কিছুই বুঝতে পারে না। রংমহলের এই আকস্মিক পরিবর্তনই ওদের চেতনা হরণ করেছিল। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না।
যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।